নমস্কার বন্ধুরা, শিউলির সাথে গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা শুনব তিলোত্তমা মজুমদারের লেখা ছোট গল্প বিষ। গল্পটি শুরু করার আগে তোমাদের বলি, যদি গল্পটি শুনে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। শুরু করছি তিলোত্তমা মজুমদারের লেখা ছোট গল্প বিষ। রেজা সিং কর্তারের বাড়ির দরজায় এসে দাঁড়ালো। কোনো সারা শব্দ নেই। এখনও ঘুমাচ্ছে নাকি পড়ে পড়ে? কুড়ের হদ্দ একটা। রেজা সিং দরজায় জোরে জোরে চাপড় দিল। ভেতর থেকে বন্ধ। গেল কোথায়? ফের ভবঘুরে হয়ে নিপাত্তা দিল না তো? মহারানা তাহলে ক্ষেপে যাবেন একেবারে। রানা ক্ষিপ্ত হলে কার গর্দান যাবে, কবে যাবে, কোন দোষে যাবে কেউ জানে না। রেজা সিংয়ের গেলেও অবাক হওয়ার কিছু নেই। রেজা সিং এবার চাপড়া চাপড়ি থামিয়ে হাঁক পাড়তে লাগলো। কর্তার, আই কর্তার! বড় ঝামেলাবাজ লোক, কাউকে রেওয়াত করে না। এরকম জিদ্দি, গোয়ার, একরোখা উদ্ভট মানুষ টিকে আছে তার একটি মাত্র গুণে, যার জন্য মহারানার কর্তার ছাড়া চলে না। আর কর্তারকে প্রয়োজন হলে রেজা সিং ছাড়া উপায় নেই। নিজের আশেপাশে আর কাউকে ঘেঁষতে দেয় না কর্তার। রেজা সিং একবার বাড়ির চারপাশ ঘুরে এলো। পাথরের প্রাচীর ঘেরা ছোট বাড়ি, কাউকে দেখতে পেল না। থাকে কর্তার আর বউ। দরজা যখন ভেতর থেকে বন্ধ, একজন তো আছেই। সে আবার ডাকলো, কর্তার, আয় কর্তার! কর্কশ কেকারব তুলে ছুটে গেল একজোড়া ময়ূরী। রেজা সিংয়ের আগমন পছন্দ হয়নি বলেই মনে হয়। অনতি দূরে দুর্ভেদ্য জঙ্গলের সীমানা, তাকে ছুঁয়ে ছুঁয়ে বয়ে যায় বন্যাস নদী। সাওয়াই মাধোপুর অরণ্য ঘিরে অপর প্রান্তে চম্বল নদে মেশে। মাতা পিতার মতোই এই দুই তটিনী ও নদ সুজলা সুফলা অরণ্যময় ও প্রাণীবহুল করে রেখেছে নির্জল শুষ্ক বালুকাময় রাজপুতনার অন্তর্ভুক্ত সাওয়াই মাধোপুরকে। কর্তার সিংয়ের মতোই এই বাড়িবাহগুলির মতিগতি বোঝা ভার, কখনো শীর্ণ, কখনো উত্তাল। কর্তার সিং যে এখানে ঘর বেঁধে আছে সে তার পাগলামি বলেই মাধোপুরবাসীর ধারণা। কারণ সন্নিহিত অরণ্য সাপদ সংকুল। সকলেই জানে কর্তার সিং বাঘ মারার ক্ষমতা রাখে, কিন্তু নিজে হাতে সে প্রাণী হত্যা করে না। একসময় সে নগর জনপদেই বসবাস করত। রেজা সিং ছাড়া আর কেউ জানে না কর্তার কিসের আশা এখানে বাসা করেছে। একদল হরিণ বেরোলো জঙ্গল থেকে, জল পান করছে। তাদের পিছন পিছন কাঠের বোঝা নিয়ে কর্তারের বউ। লোকে বলে বন্য প্রাণীরা, পাখিরা, এমনকি জলের মাছ পর্যন্ত কর্তার ও তার বউকে মান্য করে। কথা মিথ্যে নয়, রেজা সিং জানে। এই যেমন হরিণগুলি এলো, এমন যেন কর্তারের বউয়ের সঙ্গে চড়তে বেরিয়েছিল। কর্তারের বউ রেজা সিংকে দেখে অল্প ঘোমটা টেনে দিল। কাঠের বোঝা নামিয়ে দিয়ে নদীর জলে পা রাখতেই হরিণগুলি জলপান ফেলে মুখ তুলে তাকে দেখতে লাগলো। প্রিয়জন বিদায় নিলে যেমন আকুল অনিমেষে চেয়ে থাকে মানুষ, সেই রকম। কর্তারের বউ সম্ভবত জানে ওরা এরকম করে। ডেকেও ওঠে কখনো, হয়তো বলতে চায়, কোথা যাও, আমাদের ফেলে যেও না, থাকো থাকো। মানুষের জঙ্গলে থাকা চলে না। কর্তারের বউ পিছু না চেয়েই বলে উঠল, আমি আছি, আমি আছি, পরে আসব। অন্যদিন হলে রেজা সিং নিজেও নদীতে নেমে প্রাগ্রসর হয়ে কাঠের বোঝা আপন স্কন্ধে তুলে নিত। কিন্তু আজ সে নিরুপায়। আজ কর্তারকে নিয়ে এখান থেকে সোজা রাজবাড়ি যেতে হবে। যদি কর্তার ঘর ছাড়া হয়, সেই সংবাদ মহারানাকে জানানো চাই যত দ্রুত সম্ভব। চারিদিকে লোক পাঠিয়ে যেখান থেকে হোক কর্তারকে ধরে আনা চাই। নদীর দিকে যেতে যেতে রেজা সিং ভাবল, তবু যা হোক কর্তারের বউকে পাওয়া যাচ্ছে। একেবারে খালি হাতে ফেরার চেয়ে কর্তারের হাল হকিকত যদি জেনে নেওয়া যায়। কিন্তু বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ কেন?
কর্তার না থাকলে কে আছে? রেজা সিং সন্দিগ্ধ হয়ে উঠল। তার অজ্ঞাতসারে কেউ কি যাওয়া আসা করে এই গৃহে? সে তা হতে দিতে চায় না। সারা মাধবপুরের সমস্ত খবর তার হাতের তালুতে বন্দি। মহারানার অন্দরের খবরও তার চেয়ে বেশি কেউ জানে না, স্বয়ং মহারানাও না। কৃষকায় দীর্ঘাঙ্গ, সামান্য ঝুঁকে পড়া, পেট রোগা রেজা সিং রাজপুতানার পুরুষদের মতো যুদ্ধকুশল নয়। তবে মগজের জোরে সে মহারানার একেবারে ডান হাত। সাওয়াই মাধোপুর ও তার শত্রু মিত্র প্রতিবেশী রাজ্যগুলোর খবর রাখা তার মূল ক্ষমতা। রেজা সিংয়ের গোপন উগ্র অভিলাষ, বুড়ো মন্ত্রীর জায়গায় সে বসবে একদিন, বুড়ো মরলেই। না মরা পর্যন্ত মহারানা বুড়োকে ছাড়বে না। ইদানিং রেজা সিংয়ের আকাঙ্ক্ষায় অনিশ্চয়তার ছায়া পড়তে শুরু করেছে। সহস্র গোপন তথ্য সে মাথায় ঠেসে রেখেছে, কিন্তু তার বাসনার বিনাশ সম্ভাবনার ব্যাকুলতা সে আর বইতে পারছে না। নদীর কিনার থেকে সে কাঠের বোঝা কাঁধে তুলে নিল, ঝুঁকে গেল আরও খানিকটা। সময় গড়াতে না দিয়ে সে জিজ্ঞেস করল, ঘরে কে? কর্তারের বউ বলল, কে আবার? তোমার বন্ধু ছাড়া এ বাড়িতে আর কে থাকে? কত ডাকাডাকি করলাম, দরজায় ধাক্কা দিলাম, কোনো সাড়া শব্দ নেই। হুঁশ থাকলে তো তবে সাড়া দেবে। ও, আবার মদ খেয়েছে? এমনভাবে বলছো যেন কসম খেয়েছিল মদ ছোবে না। কি ছিল লোকটা, কি হয়ে গেল? তকদির খারাপ থাকলে এরকমই হয় দেবরজি। হার কি, দিন তো শেষ হয়ে এলো। কিষণজির নাম নিয়ে এবার চিতায় গেলেই হয়। রেজা সিং একটু চুপ করে থাকল। সে আর কর্তার প্রায় এক বয়সী, কিন্তু বলিষ্ঠ দীর্ঘকায় কর্তারের চুলদাড়ি সব সাদা। এখনও প্রবল শক্তিমান কর্তার, কিন্তু বেঁচে থাকার মূল অবলম্বন হারিয়ে গেলে মানুষের পরমায়ু দ্রুতগামী হয়ে যায়। নিজের ক্ষেত্রে রেজা সিং মোটেও তা চায় না। তার ভরা সংসার, কূটবুদ্ধিতে ভরপুর ক্ষমতাবহী মন, উদাস মৃত্যুর দিনগোনা তার জন্য নয়। ইতোমধ্যে নিশ্চিত মৃত্যুর হাত থেকে এই কর্তারই তাকে ফিরিয়ে এনেছে। তার জন্য বাঘের সঙ্গে লড়াই দিয়েছিল কর্তার। রেজা সিং অকৃতজ্ঞ না। কর্তারকে সে ভালোবাসে নিখাদ, কিন্তু নিজেকে ভালোবাসে এক আকাশ। সে ঠিক করে রেখেছে মন্ত্রী হলে নিজের পাগড়িতে 100 মতি বসাবে। এ যাত্রা কর্তার মহারানাকে তৃপ্ত করলেই নবিশ মন্ত্রী হওয়ার আবেদন রাখবে রেজা সিং। কর্তার তার কাজে ব্যর্থ হয় না, তবে রানা যেমনটা চান তেমন হয়ে ওঠে না সব সময়। এবার মহারানা উদ্গ্রীব, এবার তার ইজ্জতের সওয়াল। সুতরাং এবার কর্তার মহারানার মনোজয় করতে সফল হলে রেজা সিং হাতে চাঁদ পাবে। সে প্রসঙ্গ পাল্টাবার জন্য জিজ্ঞেস করল, তুমি কি কাঠ আনতে গিয়েছিলে? একটা হরিণ বিয়োতে গিয়ে বিপদে পড়ল। বাচ্চা উল্টো ছিল, বেরোতে পারছিল না। মা বাচ্চা দুটোই মরত। তুমি ধাইয়ের কাজ করলে? ওই কাজটাই তো জানি। কত বাচ্চাকে জগতের আলো দেখিয়েছি। এখন লোকে আমায় সরারু বলে। যাদের বাচ্চা বিয়েছি তারাও মুখ দেখাদেখি হলে কালকর্ণী বলে মুখ ঘুরিয়ে নেয়। মানুষের চেয়ে জানোয়ার ভালো। হরিণী মা আমাকে বিশ্বাস করে। প্রসূতি এনা আর তার শাবক ময়ূ এখন ভালো আছে। এই মৌকায় কিছু কাঠ কুড়িয়ে নিলাম। ঘরে কয়েকদানা মকাই আছে, ফুটিয়ে নেব। রেজা সিং কাঠের বোঝা দুয়ারে নামিয়ে হাঁপ ছাড়ল। সে জানে কর্তারের কোনো রোজগার নেই। মহারানা দয়া করে সামান্য মাসোহারা পাঠান। কর্তারকে জীবিত রাখলে মহারানার শখ সহজে মেটে। তার দায় ওই পর্যন্ত। ওই অর্থে কর্তারের মাস যায় কি না সে খোঁজ খবর তিনি রাখেন না। কর্তারও এমন মানুষ অনাহারে থাকবে, তবু হাত পাতবে না। বিষয়বুদ্ধি থাকলে কর্তারের জীবন অন্যরকম হতো। এমনকি রেজা সিংয়ের অনুগ্রহ পর্যন্ত প্রত্যাখ্যান করে। আত্মাভিমান কম থাকলে সে বিত্তবান হতে পারত রেজা সিংয়ের মতো। কিংবা যদি দুঃখের স্রোতে না গা ভাসাতো,
তাহলেও সে যখন সফল হয়, সন্তোষে মহারানা যে পরিমাণ পুরস্কার দেন তাই দিয়েও কর্তার অনেক দিন চালিয়ে দিতে পারে। কিন্তু কর্তার মদ্যপান করে সব উড়িয়ে দেয়। বলে কার জন্য রাখব? দুঃখ শোক বিস্মরণের প্রয়াস নিয়েও আরও জোরে চেপে বসে। তাকে সময়ের সঙ্গে মরু বালুর মতো উড়িয়ে দিয়ে যেতে হয়। কর্তারের বউ দরজায় আঘাত করছে। হাঞ্জি, হাঞ্জি, হাঞ্জি। যার এত নেশা সে দরজা বন্ধ করলো কি করে? তখনও রাত কাটেনি। হরিণের ডাক শুনে বেরোচ্ছি, ও এলো। সারা রাত জঙ্গলে ঘুরে বেড়ায়। যত দিন যাচ্ছে টান বাড়ছে। আজও দেখা পেলাম না, এই বলে ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। হাঙিনাতেই পড়ে আছে, দেখো। এ তো মহা মুশকিল হলো। মহারানাকে গিয়ে কি বলবো? কর্তার নসল্লা করছে আর আমার জান শুকিয়ে যাচ্ছে। নিঃশব্দে দরজা খুলে গেল। লাল ফোলা ফোলা চোখ নিয়ে কর্তার দণ্ডায়মান। চুপচাপ কাঠের বোঝা তুলে ভেতরে গেল। নেশা করে কর্তার কখনো টলে না, পড়ে না, ভুল বকে না। গুম হয়ে থাকে অথবা জঙ্গল ঘুরে এসে ঘুমায়। বউ আর রেজা সিং ক্রমান্বয়ে ভিতরে প্রবেশ করল। পুরনো সেই চৌপাই একটি আঙিনায় রাখা। অনেক জায়গায় দড়ি ছিঁড়ে গেছে। তারই ওপর রেজাকে আপ্যায়ন করে বসালো কর্তার। এক ঘটি জল পান করে বলল, বলো কি সমাচার? মহারানা তলব করেছে, জরুরি কথা। আমার সঙ্গে যেতে হবে বন্ধু, এখনই। তাহলে অপেক্ষা করো, পরিষ্কার হয়ে আসি। কর্তা সিং নদীতে গেল। বউ পাথরের থালায় কয়েকটি ফল রাখল রেজা সিংয়ের সামনে। বলল, কি দিয়ে তোমায় খাতের করি বলো? এই আছে, কাল বন থেকে কুড়িয়ে এনেছি। অত খাতিরদারির দরকার কি? আমি কি তোমাদের পর হলে কি এভাবে বনের ফল দিতে পারতাম? এত কষ্ট তোমাদের? খারাপ লাগে। রানার পিলখানায় লোক নেবে, কর্তার রাজি থাকলে মহারানাকে বলে কয়ে লাগিয়ে দিতাম। জানোয়ারের কথাও বোঝে, মদকল সামলে দিতে পারত। কর্তারের বউ নীরবে দীর্ঘশ্বাস ফেলল। রেজা সিং বলল, ধায়ের কাজ আবার ধরো তুমি। মহারানা যদি আদেশ জারি করেন তোমাকে দিয়ে কাজ করাতে হবে, তাহলে কেউ তোমাকে দেখে মুখ ফেরাতে পারবে না। না দেবরজি, ভয় দেখিয়ে তুমি কাউকে রাজি করাতে পারো, কিন্তু তার মনের আশঙ্কা তাড়াতে পারো না। আমার হাতে বিয়ে মায়ের মনে, পরিবারের সবার মনে সারাক্ষণ অমঙ্গলের ভয় ঘুরবে। এত বড় শাস্তি আমি কাউকে দিতে পারবো না। তারপর ধরো, ভগবানের কখন কি মর্জি হয়। কারো যদি আমাদের মতো কপাল হলো তো বাচ্চার পরমায়ু ছিনিয়ে নিয়ে গেল মানুষ খেকো শয়তান, তখন কি সকলের একথাই মনে হবে না যে আমাদের দুর্ভাগ্য আমি বাচ্চার ভাগ্যে লিখে দিয়েছি? অন্তরে বন্যাস নদীর উৎসের মতো জল। রেজা সিং ফল খেতে দ্বিধাবোধ করছে। কে জানে বুনো ফল পেটে সইবে কি না। কর্তারের বউ তার মন পড়ে ফেলল। বলল, ওই লাল ফলটা অন্তত খাও, ও এক জাতের সীতাফল। তুমি তো জানো আমার পেটের দশা। বউ জোর করে না নিয়ে গেলে কর্তার স্নান সেরে পাগড়ি মাথায় দিয়ে রেজা সিংয়ের সঙ্গে বেরিয়ে পড়ল। মহারানার এমন তড়া কিসের সেটুকু জানার আগ্রহ পর্যন্ত নেই। রেজা সিং কর্তারের স্বভাব জানে বলে নিজেই কথা তুলল। জয়পুরের রাজা ও রাজভ্রাতা এসেছেন মহারানার অতিথি হয়ে। সাওয়াই মাধোপুরের জঙ্গলে বাঘ শিকারের মতলব। হে আর নতুন কি, সেবারের কথা তোর মনে আছে তো? মহারানার হাতের শিকার কেড়ে নিয়েছিল জয়পুর রাজের ভাই। মহারানা সেই অপমান ভুলতে পারেননি। তিনি এবার স্বহস্তে বৃহৎ শার্দুল শিকার করে জয়পুরের রাজাকে উপহার দিতে চান। কবে যেতে চান? কালই। রাজবাড়িতে প্রবেশ করে
মন্দিরে প্রণাম সেরে রেজা সিং কর্তারকে নিয়ে গেল ভোজন করাতে। উপসী ব্যক্তির সঙ্গে কাজের আলোচনা সফল হয় না। কর্তারের সুবিশাল দেহযন্ত্র বহুদিন পর উপযুক্ত পরিমাণ আহার্য পেয়ে বলবন্ত হল। রেজা সিং তাকে নিয়ে মহারানার সমক্ষে উপস্থিত হল। মহারানা বললেন, কর্তার সিং, সাওয়াই মাধোপুর জঙ্গলে সবচেয়ে বড় বাঘটি কাল আমার চাই। মহারানার একপাশে বুড়ো মন্ত্রী, অপর পাশে এক যুবক, সুবেশ, সুদর্শন, বলিষ্ঠ, চোখ দুটি বুদ্ধিদীপ্ত। কর্তার সিং তাকে চেনে না। সে রীতি অনুযায়ী ভূমিতে জানু পেতে বসে অভিবাদন জানিয়ে বলল, সে নিশ্চিত করে বলা যাবে না। এভাবে মুখের ওপর জবাব দিতে একমাত্র কর্তারই পারে। রানার মুখমণ্ডল ক্রোধলিপ্ত হল। তৎসত্ত্বেও তিনি শান্তস্বরে বললেন, আমি তোকে নুন খাইয়ে বাঁচিয়ে রেখেছি কর্তার। কাল আমার মান সম্মানের ব্যাপার। তোকে যেভাবেই হোক পারতে হবে, না হলে কালই তোর শেষ দিন। রেজা সিংয়ের জানুদায় প্রকম্পিত হল। কর্তার বলল, আমার প্রাণের ভয় নেই হে রাজন। কদিন বেশি সময় পেলে বড় বাঘ ঢুঁড়ে ঘিরে ফেলতে পারতাম, কিন্তু আপনার যে কালকেই দরকার। তবে যে শুনি সাওয়াই মাধোপুর জঙ্গল তোর হাতের তালুর মতো চেনা, তুই জানোয়ারের ভাষা বুঝিস? হাতের তালু কি একরকম থাকে মহারাজ? রোজ বদলায়। বড় বাঘের ডেরা আমি জানি, কিন্তু ওরা অনেক সময় চম্বল নদ পেরিয়ে ওপারে চলে যায়। আপনার সম্মানের জন্য আমি আজ রাতেই জঙ্গলে ঢুকে যাব। দেখি কি করতে পারি। রেজা সিং চুপচাপ দেখছিল। নিজের বুদ্ধি প্রদর্শন করার জায়গা এখনও পায়নি। সে যে কর্তারকে উদ্বুদ্ধ করতে পারে তা দেখানোর জন্য বলল, এই কর্তার, সম্ভাবনার কথা কে বলতে পারে? হয়তো এর মধ্যেই তুই কানকাটাকে খুঁজে পেলি। কিষাণজির মর্জি হলে বলা তো যায় না। মহারানা ও বুড়ো মন্ত্রী একযোগে চেঁচিয়ে উঠলেন, ঠিক ঠিক রেজা সিং, ওই কানকাটাই চাই। কর্তারের চোখ জ্বলে উঠল। দুই জনুর মধ্যে মাথা গুজে সে বসে রইল কয়েক পল। তারপর মুখ তুলে বলল, রাজান, কানকাটার নাম করে আপনি আমাকে নিরুপায় করে দিলেন। বাঘ আপনাকে আমি দেব, তবে সব হলো তকদিরের খেলা। আমি যতদূর জানি কানকাটার চেয়ে বড় বাঘ এ জঙ্গলে নেই। দেখা যাক কি হয়। সেই যুবক এতক্ষণ কথা বলল। তুমি সত্যি জানোয়ারের ভাষা বুঝতে পারো? কখনো মনে হয় পারি, কখনো পারি না। শুধু কানকাটার ভাষা কখনো বুঝলাম না। মাঝে মাঝে মনে হয় ওটা মায়া শার্দুল। মনে হয় নেই, কিন্তু আছে। কেন একথা মনে হয়? কর্তার সিং জবাব দিল না। রানা আদেশ করলেন, রেজা সিং, কর্তারের কোনো কিছুর অভাব যেন না হয়। কোষাগারে বলা আছে, ওকে রাহা খরচ দিয়ে দাও। কর্তার একখানা খড়ি চেয়ে নিল। ছবি এঁকে বোঝাচ্ছে কোন অবস্থানে জ্যান্ত ছগলক বেঁধে ফাঁদ পাতবে, শিকারীরা কোথায় আত্মগোপন করবে, কোন এলাকা ঘিরে ফেলবে রানার লোক, কোন সময়। কর্তার সিঙাফুকে নির্দেশ দেবে, যেমন দিয়েছে এতকাল। কর্তার সিং একজন বাঘডরা, বাঘান্নু। এমন দক্ষ বাঘান্নু কেউ কখনো দেখেনি। মহারানার শার্দুল শিকার তৃষ্ণা পেলে কর্তার বাঘের ডেরা দেখে, চলাচলের পথ বুঝে কাঁচা মাংসের টুকরো ছড়াতে ছড়াতে যায়। এমন পরিমাণ নয় যে টুকরোগুলি আহার করেই বাঘের খিদে মিটে যাবে, বরং অযাচিত পলপিণ্ডের স্বল্পতা তাকে আরও উদগ্র, আরও ক্ষুধার্ত হতে প্ররোচনা দেয়। সে গন্ধ শুকে শুকে ঠিক পৌঁছয় সেই স্থানে যেখানে ওত পেতে বসে আছে ভীরু শিকারী এবং একতাল মাংসের ফাঁদ। রেজা সিং বলল, তোকে চাঙ্গা রাখতে হবে, বল তুই কি চাস? কর্তার বলল, এখন আমার মদ চাই। আজ তোকে রাজকীয় মদ পান করাবো আমি, চন্দ্রহাস মদিরা। খেয়েছিস কখনো? খাসনি? মেহমানের জন্য রাজবাড়িতে এই মদ তৈরি হয়। খেতে কেমন?
নেশা জমবে? বড় মানুষের মধ্যে আমার কাজ হবে না। কাজ না হলে তোর রোজকার জিনিস এনে দেব। আগে চন্দ্রহাস পান কর দেখি। আহা, কি সুঘ্রাণ! আমি কখনো খাইনি, আজ আমারও একটু লোভ হচ্ছে। মেজাজটাও ভালো নেই। মন ভালো না থাকলে বুদ্ধি চুপসে যায়। চল, তোতে আমাতে মিলে কোনো নিরিবিলিতে বসে সুখ দুঃখের কথা কই। তুই ছাড়া আমার আর কেউ নেই যাকে মনের কথা খুলে বলি। বসল দুজনে বন্যাসের কাছাকাছি এক প্রান্তরে। দিনে এই প্রান্তর গৃহপালিত পশুচারণ ক্ষেত্র, রাতে বিচরণ করে বন্য পশুরা। এখান থেকে দূরে দেখা যায় আরাবল্লী পাহাড়। রেজা সিংয়ের ঝোলা থেকে উটের চামড়ার ছোট দুটি মশক বেরোলো। তার বাঁধন খুলতেই গোলাপ, কেশর, এলাইচি প্রভৃতির মিশ্রিত সুগন্ধে দুজনের মাথা ভার হয়ে এলো। দুই বন্ধু চন্দ্রহাস পানিয়ে চুমুক দিল। প্রথম চুমুকেই রেজা সিংয়ের চোখ ঘোলাটে হয়ে গেল। তার একেবারে পানাভ্যাস নেই। রানার খাস সৌন্ডিকালয় থেকে সেই চন্দ্রহাস কাদম্বরী গোপনে সংগ্রহ করেছে বন্ধুর জন্য। কি এক গুপ্ত অপরাধবোধ তাকে তাড়িত করে মাঝে মাঝে। সে তখন কর্তার সিংকে যা হোক কিছু সুখ দিতে চায়। আজ এই সুগন্ধি প্রিয়দর্শনী রাজকীয় মাধ্যি তাকে লুব্ধ করেছে। মহারানা যা পান করে মোহাবিষ্ট হন, সে তার স্বাদ নিতে উৎসুক। প্রথম চুমুকে দেহাভ্যন্তরে যে উষ্ণ তীব্র স্রোত বইল, রেজা সিং তার জন্য প্রস্তুত ছিল না। সে বলল, পেটে সইলে হয়। কর্তার সিং চুপ করে রইল। ভাই, মনে ভারী দুঃখ। আমার বুঝি আর মন্ত্রী হওয়া হলো না। ওই যে দেখলি চুতিয়াটা বসে আছে, হো রানার ছোট রানীর ছোট ভাই, মন্ত্রী হওয়ার পাঠ নিচ্ছে। কি করে যে ওকে বাঘে পাই! কোনোভাবে যদি বাঘে খেত, শান্তি পেতাম। কর্তার সিং বলল, বেশ তো আছিস, বউ, ছেলে মেয়ে, ঘর সংসার, অর্থ প্রতিপত্তি, আর কি চাস? বেশি চাইলে সব ফসকে যায়। মন্ত্রী হওয়ার সব গুণ আমার আছে, হতে চাইব না কেন? মন্ত্রী হলে তোর মাসোহারা অনেক বাড়িয়ে দেব আমি, দেখে নিস। কর্তার সিং তার কথায় আমল না দিয়ে শরাবের তারিফ করে বলল, জিনিসটা ভালো, খুব ধীরে ধীরে নেশা হয়। আচ্ছা, এই সব রানা মহারানা, এরা এত ধনী, এদের এত ক্ষমতা, এত রকম অস্ত্র, সবাই মহাবীর, তবু বাঘ শিকার করার জন্য আমার মতো বাঘান্য লাগায় কেন? হে বীর, শুধু অস্ত্রের ঝনঝনা। কত ধাঁধা, জবাব পাই না। বল, আমার মাথা এখন সাপ, আমি সব জবাব দিয়ে দেব। রেজা সিংয়ের কথা জড়ানো। কর্তার সিং বলল, কানকাটা শার্দুল আমার ছেলেটাকে খেলো। মানুষের স্বাদ পেয়েও আর একটাও মানুষ মারল না কেন? তারপর আর কোন কথার জবাব চাস? না, আর কিছু না, ব্যাস। তোর ছেলে যখন বাঘের পেটে গেল, তুই পুষ্করপুরে ছিলি। রানা আমাকে পুষ্করপুরে পাঠালো উট কিনতে। আমি থাকলে ছেলেটা মরতো না। কানকাটা বাঘোয়ার মরা মুখ না দেখে আমি মরব না, তুই দেখে নিস। তোর ছেলেকে বাঘে খায়নি কর্তার। নেশায় চুরচুর রেজা সিং বলতে লাগলো, যা এতকাল সে লুকিয়ে রেখেছিল রাজা দেশে। মহারানা আসলে ডরপোক একটা, সবগুলো চুতিয়া আর সবকে সব ডরপোক। তুই বাঘ দেখে শুনে তাড়িয়ে এনে দিস, হেরা মারে। সেটা সোজা না, ভল্ল দিয়ে বাঘ গাথা সোজা না। বাঘের গায়ের জোর তুই জানিস না, আমি লড়েছি, আমি জানি। আমার ছেলের কথা কি বলছিলি? কিষাণজির কসম, কাউকে বলবি না, রানা জানলে আমার গর্দান যাবে। ছেলের কথাই বলছি তো। ওই যে ভল্ল দিয়ে মারে। কি করে মারে? তুই ভাবিস গায়ের জোরে? তা না তো কি। তুই যে মাংসের টুকরোগুলো ছড়াস, ওগুলো কোথায় পাস জানিস না নাকি? মব্বথির দিয়ে যায়।
এখান থেকে মব্বতের কাছে যাব একবার। মব্বত হীর নিজে মাংস খায় না, কিন্তু মাংসের ঠিকাদার। রানার পোষা বাজগুলোর জন্য নিষাদপল্লী থেকে রোজ টাটকা মাংস নিয়ে আসে, আর তোদের শিকারের ওই মাংসে বিষ দিয়ে রাখে। বিষ? কি বলছিস? তোর নেশা লেগেছে, মাতলামি করছিস তুই রেজা সিং। কর্তার সিং, আমার নেশা হয়েছে ঠিক কথা, কিন্তু আমি মাতলামি করছি না। মাংসে বিষ থাকে, বিষ খেতে খেতে বাঘের গায়ের তকাত কমে যায়। এরা যখন ভল্ল বেঁধায়, বাঘের গায়ে পুরো জোর আর থাকে না। এত নীচ এরা, এত কাপুরুষ। তবে আর বলছি কি, তুই পুষ্করপুরে গেলি, সেই সময় একদিন বিকেলবেলা তোর ছেলে বন্ধুদের সঙ্গে খেলা করছিল। লুকাছুপি খেলতে খেলতে ও মব্বত হীরের গোলাঘরে ঢুকল। মব্বতের ছেলে নিশান ছিল সঙ্গে। গোলাঘরে লাল লাল পাকা ফল। তোর ছেলে একেবারে 5-6খানা খেয়ে ফেলল। নিশান চেঁচিয়েছিল, খাস না, ওগুলো খেতে নেই। সে শোনেনি, হয়তো খিদে পেয়েছিল খুব, খেয়ে ফেলল হারিদ্র ফল, ওখানেই মারা গেছিল। তাহলে বাঘের কথা? ওরা যে বলল কানকাটাকে দেখেছে টেনে নিয়ে যাচ্ছে ছেলেটাকে। মব্বত বিষ বানায় রানার জন্য, রানার শিকারের জন্য, রানার শত্রু মারার জন্য। লোক জানাজানি হলে রানার বিক্রম, রানার সাহসিকতার কিংবদন্তি সব শেষ হয়ে যাবে। তাই কানকাটার গল্প, যাতে বাঘের ওপর তোর আক্রোশ থাকে, যাতে বাঘডরা বাঘান্নু হতে তোর উৎসাহ আরও বাড়ে। নিশানকে এখানে দেখতে পাস? পাবি না। পাছে ওর মুখ থেকে সত্যি বেরিয়ে পড়ে, ওকে মামার বাড়ি পাঠিয়ে দিয়েছে। কর্তার সিং কিছুক্ষণ বোবা হয়ে থাকলো। অপলক চোখে দেখল রেজা সিংকে। এক চুমুকে শেষ করল অবশিষ্ট পানীয়। জিজ্ঞেস করল, তুই রেজা সিং, তুই এতদিন আমাকে মিথ্যা বলেছিস? খুব কষ্ট হয়, বিশ্বাস কর, কিন্তু আমি সত্যি বললেও তুই ছেলে ফিরে পেতিস না কর্তার। রানা জানতে পারলে আমার গর্দান নিত। কর্তার, তুই আমাকে ক্ষমা করিস, কাউকে কিচ্ছু বলিস না কর্তার, ক্ষমা কর ভাই। আজ কেন বললি রেজা সিং? কানকাটাকে একদিন শিকারের ফাঁদে ধরিয়ে দেব, এই আশায় আমি বেঁচেছিলাম। এখন আমি ছেলের মাকে কি বলবো? ছেলে মরার কারণ মা জানবে একরকম, বাপ জানবে আর এক। আমার ছেলেটাকে কি করেছিলি তোরা? বন্যাতের জলে ভাসিয়ে দিয়েছিলি? বাঘের গল্প বানানোর বুদ্ধিটা কার? ছেলে মরে গেছে শুনে আমার কি দশা হবে তোর চেয়ে ভালো আর কে জানে রেজা সিং। রেজা সিং ভুইয়ে গড়িয়ে পড়েছে, হতচেতন। কর্তার অনায়াসেই তাকে কাঁধে তুলে জনপদ অবধি নিয়ে যেতে পারত, কিন্তু এ কাজ করার কথা তার মনেই এলো না। এমনকি সে ভুলে গেল এই নির্জনে রাত্র গাঢ় হলে কোনো হিংস্র সাপদেশে রেজা সিংকে মেরে ফেলতে পারে। হয়তো কাল সকালে এখানে পড়ে থাকবে রেজা সিংয়ের পেট খুবলে খাওয়া, গাল কামড়ানো পচনশীল মৃতদেহ। কর্তার সিং দ্রুত পা চালালো। তার এখন অনেক কাজ। সে শূন্য মনে ধোয়া ওঠা হৃদয় বইতে বইতে চলল কিছু প্রয়োজনীয় সংগ্রহে। বহুদিন পর হাতে কিছু রেস্ট থাকা সত্ত্বেও সে পানশালায় গেল না। মব্বতের গৃহে সে মাংসের খবর নিল, অতঃপর গেল নিষাদপল্লীতে। প্রয়োজনীয় বস্তু সংগ্রহ করে সে অপেক্ষা করতে লাগলো মব্বতের বিষাক্ত মাংসের জন্য। অনেক দিন পর কর্তারের মনে স্বপ্নবৎ এক ব্যাকুল বাসনার জন্ম হলো। শেষ রাত্রে মব্বতের দেয়া মাংস ভাসিয়ে দিল জলে। মুখ বাঁধা ছাক কোলে নদী পেরিয়ে জঙ্গলে ঢুকল। নিষাদপল্লীর অমল মাংসপিণ্ডগুলো তার ভল্ল। এই দিয়ে সে কাকে শিকার করবে? কর্তার সিং পরিষ্কার দেখতে পেল আত্মবিশ্বাসী রানা ভল্ল নিয়ে হাসতে হাসতে ছাগ ভোজনরত মহাশার্দুলের দিকে এগোচ্ছেন। সহসা পূর্ণ বিক্রমে সগর্জনে অপ্রত্যাশিত লম্ফ দিল বাঘ। এই তল্লাটের সবচেয়ে বড় বাঘ, কানকাটা। আজ থেকে সত্যিই মানুষ খেকো হলো।
নমস্কার।